ভারতবর্ষের মানচিত্রের একেবারে পশ্চিম দিকে তিন দিকে অতল নীলাভ আরব সাগর দিয়ে ঘেরা এ এক এমন রাজ্য যার রঙিন সংস্কৃতি আর প্রাণবন্ত ইতিহাস মিশেছে হিন্দু ধর্মের নানান বিশ্বাসে। কখনো সমুদ্র, কখনো পাহাড়, কখনো জঙ্গল, কখনো আবার ভারতবর্ষের একমাত্র নুনের মরুভূমি কচ্ছের রান। সব দিক থেকেই বেশ পরিপূর্ণ এই পশ্চিমের রাজ্য। আয়তনে যা ভারতবর্ষের পঞ্চম, গুজরাট। আগামী কয়েক পর্ব জুড়ে আমি আপনাদের নিয়ে এই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ঘুরে বেড়াবই। তবে আজ পালা গুজরাট ভ্রমণের প্রথম পর্বের, যেখানে আমরা পৌঁছাবো প্রায় 40 ঘন্টা ট্রেন সফর করে কলকাতা থেকে ভাদোদরা অর্থাৎ গুজরাটে। ট্রেনের এই অংশ দাঁড়িয়ে রয়েছে গুজরাটে, আবার ট্রেন স্লিপার ক্লাস দাঁড়িয়ে রয়েছে মহারাষ্ট্রে। ফাফড়া, জলেবি, খামান, ঢোকলা এগুলো এখানে দিদিদের একজন ফ্যামিলি মেম্বার এসে এইটা দিয়ে গেলেন। মারি সাথী তোমার গুজরাট মে স্বাগত ছে। সাথী প্রথম দিনই ঘুরে দেখব ভারত তথা বিশ্বের সর্বোচ্চ স্ট্যাচু অফ ইউনিটি। সবকিছু মিলিয়ে জমজমাট আমাদের এই গুজরাট ভ্রমণের প্রথম পর্ব। আশা করি এই পুরো সিরিজ জুড়ে আপনারা আমাদের পাশে থাকবেন এবং গুজরাটের সৌন্দর্য উপভোগ করবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলিকে একটি লাইক করে চ্যানেলের পাশেও থাকবেন। রাতের ব্যস্ত হাওড়া স্টেশন, কেউ লোকাল বা এক্সপ্রেস ট্রেনে রওনা দেবেন রাজ্যের মধ্যেই অথবা আমাদের মতন রাজ্যের বাইরের কোনো গন্তব্যে। তবে এবার আর ওল্ড কমপ্লেক্স থেকে নয়, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে রয়েছে আমাদের গুজরাট যাওয়ার ট্রেন। আর এই সফরের সঙ্গী অর্ক। আজ 18 নভেম্বর 2025 মঙ্গলবার শুরু হচ্ছে শীতের হাওয়া গায়ে মেখে আরেকটা নতুন ট্রিপ। এবারের গন্তব্য ভারতের উত্তর পশ্চিমের রাজ্য গুজরাট। তবে এবার কিন্তু আমি একা নয়, আমার সঙ্গে রয়েছে আপনাদের পরিচিত হ্যালো অর্ক স্যার। অর্কর সঙ্গে দেখতে দেখতে বহু ট্রিপ হয়ে গেল, এই মতো আলোচনা হচ্ছিল। গোটা ভারত ভ্রমণ করেছি আমি অর্ক মিলে, তারপর গিয়েছিলাম কেরালা, রাজস্থান, বহু জায়গা। তবে এবার গন্তব্য গুজরাট। আমাদের আহমেদাবাদ যাত্রার বাহন 12834 আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস, যা ছেড়ে যাবে হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই যাত্রায় আমাদের আসন রয়েছে বাতানুকূল দ্বিতীয় শ্রেণী কামরায়। ঘড়িতে এখন ঠিক 11:07। 2 মিনিট দেরিতে ছাড়লো আমাদের আজকের আহমেদাবাদ যাওয়ার বাহন 12834 হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। রাতের অন্ধকারের বুক চিরে ছুটে চলবে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে। কিছুদিনের জন্য বিদায় তিলোত্তমাকে। যখন ফিরবো তখন বড়দিনের রঙিন আলোয় সেজে উঠেছে গোটা পার্কস্ট্রিট চত্বর। ঠিক আছে, এবার আমাদের সিটটা যেটা পড়েছে, একটা পড়েছে সাইড আপার অর্ক, আমার পড়েছে এই আপার। 2AC-র মজাটা হচ্ছে 2AC তো দুটো সিট, এবং 3AC-র তুলনায় 2AC-তে জার্নি করা এটাই বেশি ভালো লাগে যখন ওই সিটটা অনেক বেশি চওড়া হয়, মানে সাইড আপার সাইড লোয়ার একই থাকে। অর্ক পুরো সেম সিট মনে আছে যেমন সেই 76 ঘন্টা জার্নি করেছিলাম কন্যাকুমারী থেকে ডিব্রুগড়। ফার্স্টটাই পড়েছিল সাইড আপার সাইড লোয়ার, প্যান্ট্রি কার ছিল। এটা একটা পরে প্যান্ট্রি কার আছে, 2-3টে পরে। ব্যাগপত্র রাখার ব্যবস্থা রয়েছে, উপরে বালিশপত্র, চাদর সব দিয়ে দিয়েছে। এদিকে সুইচ রয়েছে সব, আর এদিকে চলে এসেছে কালকে সকালের জল খাবার। কি নিয়ে এসছো তুমি সকালের জল খাবার? না মাটনটা যে আনতে বললাম, এটা হচ্ছে বাহানা। আমাকে দুপুরবেলা শোনালো, রাতের বেলা শোনালো যে মাটন খাচ্ছে। না রে ভাই, আনবে না সেটা বলে দিলেই হতো। আমাদের ট্রেনের গতিবেগ তখন তার সর্বোচ্চ সীমা পার করছে। ছুটে চলছে রাতের অন্ধকারের বুক ছেড়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে। খানিক পরেই এসে পৌঁছলাম আমরা খড়গপুর স্টেশনে। এরপর একে একে মাঝরাতে টাটানগর, চক্রধরপুর হয়ে আমরা পৌঁছাবো পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে। এতক্ষণে অর্কন মতন আমাদের গোটা কামরার সকলেই প্রায় ঘুমের দেশে। অগত্যা আমাকেও পাড়ি দিতে হলো সেই দেশেই। গুড মর্নিং, সুপ্রভাত। আমরা এখন রয়েছি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে। সুন্দর একটা ঘুম দিলাম, বাট এত ঠান্ডা করে দিয়েছিল না কাল কেবিনটা। অর্ক ঘুমিয়েছে? হ্যাঁ, অর্ক সকালবেলা উঠেই অনেকক্ষণ উঠেছে। অর্ক অনেকক্ষণ, ভোরবেলা 6:30। আর এখন একটু আগে আমরা পেরোলাম উড়িষ্যার রৌরকেল্লা। প্রায় 3 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। এরপর ঢুকবো আমরা রায়গড় দিয়ে,
ছত্তিশগড়ে। আর এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে আমরা করছি এখন একটু টুকটাক খাওয়া দাওয়া। অর্ক নিয়ে এসছে পাউরুটি আর সঙ্গে নিয়ে এসছে হচ্ছে কেক। উড়িষ্যার সবুজ প্রান্তরের মধ্য দিয়ে দুর্বার গতিতে ছুটছে আমাদের ট্রেন। পেরিয়ে যাচ্ছি কত শত জানা অজানা ছোট বড় সব স্টেশন, আর এসবেরই মাঝে আমরা এসে পৌঁছালাম ঝারসুগুদা। বাঙালিদের কাছে উড়িষ্যা ভ্রমণের অন্যতম প্রিয় এই জায়গা। ট্রেন ছাড়তেই আমি আর অর্ক বসে পড়লাম মায়ের হাতে বানানো পরোটা আর আলুর তরকারি খেতে। পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে উড়িষ্যা পার করে এখন আমরা ছত্তিশগড়ের রায়গড়ে। এই পথে আরো একটা জায়গা পড়বে, তার নাম রায়পুর। সেটা আসবে বিকালের দিকে, কারণ ট্রেন অলরেডি প্রায় 3 ঘন্টা মতো লেট। তবে দাদারা বলছে যে এই ট্রেনটা রাতের দিকে নাকি মেক আপ করে দেয়। তো আশা করি আগামীকাল সকাল সকাল টাইমেই পৌঁছে যাবো ভাদোদরা। এখন বাজছে ঠিক দুপুর 1:30। ঠিক আছে, একটা সমস্যায় পড়েছি আমি আর অর্ক। বিপদ আমাদের, হ্যাঁ, বড় বিপদ হয়ে গেছে। কি বিপদ হয়েছে জানেন? মানে আমরা তো রেগুলার বেসিস ট্রেনে জার্নি করি, খাবার অনলাইনেই খাবার কিনতে আমরা বেশি পছন্দ করি, কারণ খাবারটা ঠিকঠাক থাকে, দামটা ঠিকঠাক থাকে। তো সেই অনুযায়ী আমরা রায়পুরে খাবার বুক করেছিলাম থ্রু জোম্যাটো। আমি আর অর্ক ভাবলাম যে একটু বিরিয়ানি খাবো, কলকাতা স্টাইল বিরিয়ানি, বেশ লবণীয় বিরিয়ানি বাই কিলো। অর্ডারও দিয়েছিলাম বিরিয়ানি। ট্রেন হয়ে গেছে 3 ঘন্টা লেট। এবার 3 ঘন্টা আগেই খাবার চলে এসছে, রান্না বান্না হয়ে খাবার চলে এসেছে জোম্যাটো দিয়ে স্টেশনে। এবার 3 ঘন্টা ওখানে খাবার তো তাই থাকবে। তা আমাকে জোম্যাটো থেকে যে ডেলিভারি পার্টনার সে ফোন করেছে। ফোন করে কি বলছে জানো অর্ক? অর্কর মন খারাপ হয়ে গেছে। বলছে আপনার তো বিরিয়ানি অর্ডার ছিল, হ্যাঁ আপনার তো ট্রেন 3 ঘন্টা লেট, তো খাবার ঠান্ডা হয়ে যাবে, আপনি ক্যান্সেল করে দিন। ট্রেনের মধ্যে কি ঝামেলা হয়েছে, না জল না চা, কিছুই নেই। হ্যাঁ, আবার এদিকে সমস্যা আরও বড়। এই ট্রেনে সব থেকে বড় যে সমস্যা আমরা যেটা ফেস করছি এখন, প্যান্ট্রি কারে হয়েছে বড় একটা কোনো ঝামেলা ওদের নিজেদের মধ্যে। ফলত কি হয়েছে, ওই যে প্যান্ট্রি কারের লোকজন তারা অর্ধেক জন নাকি নিচে নেমে চলে গেছে, এটাই বললো। নিচে নেমে চলে গেছে, বাড়ি চলে গেছে। সেই জন্য না আসছে চা, না জল, না কিছু। সকাল থেকে একবারে চা আসেনি, না জল এসছে, না খাবার এসছে, কিচ্ছু আসেনি। আর এমন জায়গায় আমাদের বগিটা একদম ট্রেনের সামনে, ইঞ্জিনের একটা কম্পার্টমেন্ট পরেই। ফলে যেখানে যখনই স্টেশনে দাঁড়াচ্ছে ট্রেন, কোনো খাবার দোকানও ওখানে নেই। এই প্রথম দেখলাম কোনো স্টেশনে আমাদের কামরার পাশে রয়েছে দোকান, কারণ বিলাসপুর খুব বড় একটা স্টেশন, এবং এখানকার দুবরাজ চাল এবং এখানকার কোষা সিল্ক, এই দুটো খুব বিখ্যাত। এখানে নিলাম হচ্ছে কলা, কারণ দূরকে আসবে আমাদের পিৎজা ডমিনোস থেকে। কলা, চিপস এগুলো নিয়ে নিলাম। খাবার দোকান তেমন বিশেষ এর বেশি কিছু নেই, কোনো কেক ফেকের দোকান আর কিছু নেই। এটাই নিলাম আপাতত, এগুলোই খাই। দূরকে গিয়ে আবার পিৎজা খাবো। আর এই যে বিলাসপুর, এখানে কিন্তু ট্রেন দাঁড়াবে 15 মিনিট। যত বাথরুম ট্যাঙ্ক সব জল ভর্তি হবে এখানে, সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে এখানে। তারপর আবার এখান থেকে ট্রেন ছাড়বে। এই যে কি নিলে? হ্যাঁ, চা, কফি। দুপুর গড়িয়ে তখন বিকাল অনেকটাই। ছুটে চলেছি ছত্তিশগড়ের নাম না জানা সব গ্রামের মধ্য দিয়ে। তবে দুপুরে কলার পাউরুটি খেয়েও পেট তেমন ভরেনি, তাই ট্রেনে যখন যেমন উঠছে তাই দিয়ে চালাচ্ছি পেট পুজো। যেমন এখন চলছে ছোলা খাওয়ার পালা। খাচ্ছি আমরা। ভালো মামা। এসবেরই মাঝে বিকাল গড়িয়ে এলো গোধূলি বেলা। ধীরে ধীরে আমরা পৌঁছাচ্ছি ছত্তিশগড়ের রায়পুরে। প্রত্যেক ট্রেন সফরেই আমার সঙ্গে কারো না কারো একটা ভাব জমেছে। যেমন এইবারে ইজান, তাই তো না, হচ্ছে ইজান আবার হাই বলে দিল। এবার বলে হাই। দেখুন পুরো মনে হচ্ছে পেঙ্গুইন। ঠিক আছে, মাথায় একটা ইঁদুরের টুপি পড়েছে। টুপিটা আমার হেভি লেগেছে। তোর টুপিটা দিবি আমাকে তুই? হ্যাঁ, তুই দিবি টুপিটা? হ্যাঁ, ও কিন্তু মাঝে মাঝে লজ্জা পেয়ে যায়, তখন আর কথা বলে না। কিন্তু হেভি বদমাইশ। ও কেমন বদমাইশ দাদা? প্রচুর বদমাইশ। মুখটা দেখুন না, দেখলেই বুঝতে পারবেন। ও দাঁত দুটো ঠিক এই ইঁদুরের মতন। কিরে, ইঁদুরটা দে আমাকে, দিয়ে দে। কিরে ওই ইজান, দে। ও হচ্ছে ও ধরুন ঘুমালো, তো নিচে ঘুমালো, উপরে ঘুমালো। ও যখন সকালে বা বিকালে উঠে যাবে, বাকি আর কাউকে ঘুমাতে দেবে না, সবাইকে উঠে যেতে হবে। এটা হচ্ছে ট্যাকটিক্স। নিজে ঘুমিয়ে নিয়ে বাকিদেরকে উঠিয়ে দেবে।
তুই একবার হাই বলে দিলি না তুই? হ্যাঁ বলে দাও পুলিশ কাউকে একবার। হ্যাঁ প্রায় নির্দিষ্ট সময় থেকে 4 ঘন্টা দেরিতে আমরা এসে পৌঁছালাম ডোনাগাড়। এই ডোনাগাড় এই রুটে ছত্তিশগড়ের শেষ স্টেশন, কারণ এরপর আমরা পৌঁছাবো আমগাঁও। এই আমগাঁও শুরু হচ্ছে মহারাষ্ট্র, মানে পশ্চিমবঙ্গের পর উড়িষ্যা, ছত্তিশগড় পার করে আমরা এরপর ঢুকবো এখন মহারাষ্ট্রে। আর এই ডোনগাড়ের পরই কিন্তু আসবে ডোনগাড় রিজার্ভ ফরেস্ট, মানে একেবারে দুদিকে ঘন জঙ্গল, সেই জঙ্গলের মাঝখান দিয়ে রেলপথ। পৌঁছাবো এরপর আমরা আমগাঁও। আমগাঁও হয়ে রাত্রিবেলা 10টা নাগাদ আমরা গিয়ে পৌঁছাবো নাগপুর, মানে ভারতবর্ষের একদম মিডিলের অংশে আর কি। তারপর ওখান থেকে উত্তর পশ্চিমের রাস্তা ধরে আমরা এগোবো গুজরাটের জন্য। নির্দিষ্ট সময় থেকে তখন প্রায় 3.5 ঘন্টা দেরিতেই এসে পৌঁছালাম ভারতবর্ষের ভৌগোলিক কেন্দ্রে, অর্থাৎ কমলালেবু শহর নাগপুরে। অনেকে আবার এই নাগপুরকে বলেন বাঘেদের রাজ্য। আবার এই নাগপুরে রয়েছে ভারতবর্ষের একমাত্র ডবল ডায়মন্ড ক্রসিং। সব মিলিয়ে বেশ ঐতিহ্যপূর্ণ এই শহর। আর এখানেই উঠলো আমাদের আজকের রাতের ডিনার। অর্কর মুখে হাসি, চোখে জল, পেটে খেয়ে পেয়েছে খিদে, আর সঙ্গে কোয়ান্টিটি প্যাকেজিংও বেশ ভালো ছিল। বেরুজে কোয়ান্টিটি বেশ ভালোই। বিরিয়ানি আছে, এখানে কাবাব দিয়েছে, যদি এটা চিকেন বিরিয়ানি, গোলাপ জামুন, রায়তা, স্যালাড দিয়েছে। অর্ক তবে যাই বলো ভাই, কলকাতা বিরিয়ানি কলকাতা বিরিয়ানি। সুপ্রভাত। মহারাষ্ট্র থেকে একটা নতুন ঠান্ডা সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন যখন ঘুমটা ভেঙে আমি যখন নিচে নামলাম, আমরা দাঁড়িয়ে রয়েছি সিন্ধ খের বলে একটি জায়গা, সিন্ধ খেরা বলে একটি জায়গা। এটা এখনও মহারাষ্ট্রে। মহারাষ্ট্র থেকে আরেকটু পরে নবপুরা বলে একটা জায়গা আছে, সেই নবপুরাতে আমরা প্রবেশ করব গুজরাটে। ট্রেন এখনও সেই লেট, একই লেট, 3.5 ঘন্টা 4 ঘন্টার মতোই লেট। 12টার আগে ভাদোদরা পৌঁছানোর কোনো সুযোগ নেই। আর সুন্দর এখানে ঠান্ডা সকালে উঠেছে একটা সূর্য, দারুণ লাগছে দেখতে। চারদিকে ঠান্ডা, হালকা হালকা কুয়াশা, তার মধ্যে ছুটছে আমাদের 1, 2, 8, 3, 4 হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। একটার পর একটা স্টেশন পেরোচ্ছি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র। সেই মহারাষ্ট্রের মধ্যে এখন যাচ্ছি, আর একটু পরেই ঘন্টা 1-এর মধ্যেই আমরা প্রবেশ করবো গুজরাটে। আচ্ছা, আমরা এবার যাদের সাথে গুজরাট ভ্রমণ করছি, বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী, তাদের তরফ থেকে কিন্তু আজকে সকাল থেকেই ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে। সঙ্গে রয়েছে সুরজিৎ দা ট্রেনে রয়েছে। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। তো এই ব্রেকফাস্ট কি আজ থেকে স্টার্ট? আজ থেকে ব্রেকফাস্ট স্টার্ট। বেশ। এরপর লাঞ্চ হবে হোটেলে গিয়ে। হ্যাঁ। তারপর আমরা সাইড সিনে বেরোবো, তারপর ইভিনিং স্ন্যাক্স এবার রেগুলার রুটিনে চলবে সব। যেমন চলে তেমন চলবে। প্রায় 40 ঘন্টা লম্বা ট্রেন সফর শেষ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। আর দেখতে দেখতেই এবার আমরা মহারাষ্ট্র ছেড়ে ঢুকছি গুজরাটে। তবে তার আগেই দেখলাম অর্ক খুলে ফেলেছে সকালের ব্রেকফাস্টের বক্স। রয়েছে তাতে দারুণ সব লোভনীয় খাবার দাবার। এই দেখুন, এই হচ্ছে নবাবপুর স্টেশন। এটাই মহারাষ্ট্রের শেষ এবং গুজরাটের শুরু। এই আমরা পৌঁছালাম নবাবপুর স্টেশনে। এই স্টেশনটা ভারতের একমাত্র স্টেশন। সেটা কেন জানেন? চলুন স্টেশনের একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আপনাদের দেখাবো। অলরেডি কিন্তু আমরা এন্টার করে ফেলেছি গুজরাটে। স্টেশনে যখন প্রবেশ করেছিলাম তখন আমরা ছিলাম মহারাষ্ট্রে, কিন্তু স্টেশনের এই জায়গা আস্তে আস্তে পৌঁছে গেছি আমরা মহারাষ্ট্রে। এটা ভারতবর্ষের একমাত্র স্টেশন যে স্টেশনটা নির্ধারণ করে দুটো স্টেট, গুজরাট এবং মহারাষ্ট্র। স্টেশনের একটা প্রান্ত মহারাষ্ট্র, যেখানে আমরা এন্ট্রি নিলাম, আর এই প্রান্তে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি গুজরাট। বলছিলাম না ভারতবর্ষের সব থেকে ইউনিক রেলওয়ে স্টেশন নবাবপুর। কেন? এই যে বেঞ্চটা পিছনে দেখছেন, এই বেঞ্চটাই নির্ধারণ করছে দুটো রাজ্য। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গুজরাটে, ঠিক দেখুন ইয়েলো লাইন এইদিকে দাঁড়িয়ে রয়েছে, মানে গুজরাটে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি ইয়েলো লাইন পার করে এইদিকে যাই, পৌঁছে যাব মহারাষ্ট্রে। দেখুন লেখাও রয়েছে এই বেঞ্চের, একদিকটা মহারাষ্ট্র, এই দিকটা গুজরাট। মানে আমি যদি বেঞ্চের এই দিকটায় বসি তাহলে আমি রয়েছি মহারাষ্ট্র রাজ্যে। আবার এই সাদা লাইন পার করে যদি আমি এই দিকে এসে বসি, রয়েছি গুজরাট রাজ্যে। কি অদ্ভুত! শুধু বেঞ্চ নয়, আপনাদের দেখাচ্ছে একটা জিনিস। আমাদের এই যে ট্রেনের এই অংশ দাঁড়িয়ে রয়েছে গুজরাটে, আবার ট্রেন স্লিপার ক্লাস দাঁড়িয়ে রয়েছে মহারাষ্ট্রে। এবং স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরে দেখুন লেখা রয়েছে একটা হলুদ লাইন, এদিকে মহারাষ্ট্র এবং এই দিকে লেখা রয়েছে গুজরাট। এলাম স্টেশন, এই স্টেশনটার নাম অনেক শুনেছি, বাট এই প্রথম এলাম। কি অদ্ভুত দেখুন, ভারতবর্ষের সব থেকে ইউনিক রেলওয়ে স্টেশন
একমাত্র রেলওয়ে স্টেশন যেটা দুটো রাজ্যকে নির্ধারণ করে, একদিকে মহারাষ্ট্র, একদিকে গুজরাট, নাভাপুর। আমরা প্রবেশ করলাম গুজরাটে। গুজরাটে প্রবেশ করতেই পাল্টে গেল প্রকৃতির রূপ। এখন রেল লাইনের দুপাশে সারি সারি নারকেল বাগান, খানিক মনে হচ্ছে যেন পৌঁছে গিয়েছি কেরালাতে। ব্যাস, এবার শুধু বাকি ছিল সময়ের অপেক্ষা। পৌঁছালাম গুজরাটের বিখ্যাত সুরাটে। ওয়েলকাম টু দ্য ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। ভারতবর্ষের ডায়মন্ডের শহর বলা হয় গুজরাটের এই সুরাটকে। এখানে পৃথিবীর 90% ডায়মন্ড কাটা এবং পলিশিং হয়। মানে পৃথিবীতে যত ডায়মন্ড ইউজ হয় বা যায় তার 90% এখান থেকে কাটিং এবং পলিশিং হয়। তো সুরাটে দেখলাম প্রচুর লোক নামছে এবং সুরাটের টেক্সটাইল ইন্ডাস্ট্রিও কিন্তু বিশাল বড়। এই দুটো কারণে প্রচুর শ্রমিক এবং লোকজন কিন্তু এই পশ্চিমবঙ্গ বা বিভিন্ন জায়গা থেকে আসে আর কি সুরাটে কাজের সন্ধানে। গুজরাটে এসে এখানে তো কচুরি, চপ, মুড়ি এসব পাবো না। এখানে যেটা বিখ্যাত সেটা হচ্ছে ফাফড়া, জালেবি, খামান, ঢোকলা এগুলো। তো এখানে দিদিদের একজন ফ্যামিলি মেম্বার এসে এইটা দিয়ে গেলেন ব্রেকফাস্ট। আর একজন ইঁদুরকে দেখুন, ইঁদুর ফাফড়াও খায়, দেখেছেন? প্রথম দেখুন। তোর ভালো লাগে খেতে এগুলো? বলো হ্যাঁ এই দেখুন, এইটা হচ্ছে এই দেখুন চলে এসে জেঠালালের ফেভারিট খাবার ফাফড়া, ঝালেবি, সঙ্গে হচ্ছে খামান। খামানটা কি একই জিনিস নাকি মানে আলাদা কিছু? একই টাইপের। একই টাইপের। বেশ, দেখি ট্রাই করি তাহলে এটা। ভালো। এখন আগামী কটা দিন এগুলোই খেতে হবে। মুড়ি চপ ভুলে যান। অল্প মুড়ি চপ ভুলে যাও, ভালো লাগে। দেখুন তো, এই গতকালই ট্রেনে ওঠার সময় ভাবছিলাম কিভাবে কাটবো এই লম্বা 40 ঘন্টার পথ। তবে দেখতে দেখতে পার করে ফেললাম কত শত রাজ্য। পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গুজরাটের ভাদোদরাতে। নির্দিষ্ট সময় থেকে ট্রেন প্রায় 4 ঘন্টা দেরিতে পৌঁছালো এই স্টেশনে। তবে তাতে কি, আমাদের স্টেশনে নামতেই দেখা হয়ে গেল গ্রুপের বাকিদের সাথে। সকলে মিলে আগামী কটা দিন ঘুরবো গুজরাটের নানান প্রান্ত। আর সঙ্গে থাকবেন আপনারা। ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। এই হলো ভাদোদরা স্টেশনের বাইরের অংশ। কি সুন্দর। মারি সাথী তোমার গুজরাট মে স্বাগত ছে। আমরা এখন পৌঁছে গেলাম ভাদোদরা। কলকাতা থেকে প্রায় 40-42 ঘন্টা জার্নির পর এখন আমরা এসে পৌঁছালাম ভাদোদরা, মানে আমাদের গুজরাট ট্রিপের প্রথম গন্তব্য। এবং এখান থেকে এখন যাচ্ছি আমরা হোটেল থেকে লাঞ্চের পর্ব মিটিয়ে রওনা দেব ভারতবর্ষের সবথেকে উঁচু স্ট্যাচু দেখতে, স্ট্যাচু অফ ইউনিটি। আমরা এবার গুজরাট ভ্রমণ করছি বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীর সাথে। তাদেরই গাড়ি বাইরে অপেক্ষা করছিল আমাদের জন্য। স্টেশনের বাইরে বেরিয়েই সকলে উঠে পড়লাম এক এক করে গাড়িতে। বাহ, গাড়িটাও বেশ জবরদস্ত। এই গাড়ি করেই আমরা ঘুরবো আগামী কটা দিন গুজরাটের নানান প্রান্তে। আর এখন স্টেশন থেকে সোজা রওনা দিয়েছি ভাদোদরার হোটেলে। আজকে রাতটা আমাদের এখানেই থাকতে হবে, কারণ এখন আমরা যাব দুপুরে খাওয়া দাওয়া শেষে ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বোচ্চ স্ট্যাচু দেখতে। 40 ঘন্টা ট্রেন জার্নি করার পর যদি এরকম সুন্দর একটা রুম পাওয়া যায় তাহলে কার না ভালো লাগবে না বলুন। আমরা হোটেলে পৌঁছালাম, একদম স্টেশনের কাছাকাছি হোটেল। ফটাফট আমরা রেডি হব, ফ্রেশ হব, দিয়ে খেতে যাবো নিচে। আমাদের কিন্তু লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সমস্ত কিছু ইনক্লুডিং রয়েছে আমাদের এই গোটা গুজরাট ট্রিপে। আর আপনারা অনেকেই এখন জিজ্ঞেস করবেন যে আমরা কাদের সাথে গুজরাট ট্রিপ করছি। বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী, এদের যোগাযোগের তথ্য ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর তার আগে রুমটা আপনাদের দেখাই। এই হচ্ছে রুম। অর্ক, রুম ঠিক আছে? বড় বিছানা রয়েছে, সোফা রয়েছে, টেবিল, গরম আছে, এসিরও ব্যবস্থা রয়েছে, এখানে টিভি রয়েছে। আয়োজন কিন্তু খুব সুন্দর আর কি। এখানে টেবিল রয়েছে, টেবিলের নিচে জগ রয়েছে, ওই আর কি জল টল রাখার। আর এখানে একটা জামা কাপড় রাখার জায়গা রয়েছে, বড় একটা আয়না রয়েছে, সঙ্গে এদিকে রয়েছে ওয়াশরুম। বা পরিষ্কার পরিচ্ছন্ন, আয়োজন খুব ভালো। চলুন ফ্রেশ হয়ে নিই। ঘড়িতে এখন ঠিক বিকাল 4টে, আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম দিনের যে দর্শনীয় স্থান, মানে আমাদের গুজরাট ট্যুরের তো আজ শুরু। তো আজ আমাদের গন্তব্য কিন্তু ভারতবর্ষের সবথেকে উঁচু যে স্ট্যাচু অফ ইউনিটি,
সর্দার বল্লভভাই প্যাটেলের সেই মূর্তি দেখতে যাওয়া। সেটা সময় লাগবে ঘন্টা 1 মতন। অ্যাকচুয়ালি সমস্যাটা হয়েছে ট্রেনের কারণে। ট্রেন আমাদের ঢোকার কথা ছিল নির্দিষ্ট সময় 9টা 15 সাড়ে 9টার মধ্যে আমাদের ভাদোদরা পৌঁছে দেওয়ার কথা, বাট ট্রেন হয়ে যায় প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা লেট। 12:30 পৌনে 1টা নাগাদ আমাদের পৌঁছে দেয় এই ভাদোদরাতে। তো এই জন্য সমস্যাটা হয়েছে, কারণ ওই এই যে স্ট্যাচুর ওখানে বিকাল 5টার পর কিন্তু এন্ট্রি বন্ধ হয়ে যায়। তাই যত সম্ভব চেষ্টা করছি আমরা তাড়াতাড়ি পৌঁছানোর ওখানে। চলুন গাড়িতে উঠে পড়ি, সকলে চলে এসছে প্রায়। ভাদোদরা শহর থেকে স্ট্যাচু অফ ইউনিটির দূরত্ব প্রায় 87 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতন। রাস্তা কিন্তু দুর্দান্ত, তবে আপনি চাইলে ট্রেনে করেও দিনে দিনে ঘুরে আসতে পারেন এই স্ট্যাচু অফ ইউনিটি থেকে। তার জন্য আপনাকে নামতে হবে একটানাগর রেলওয়ে স্টেশনে। ঘন্টা দেড়েকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ওয়ার্ল্ডস হাইয়েস্ট স্ট্যাচুর কাছে। আমরা এখন নেমে পড়লাম স্ট্যাচু অফ ইউনিটি থেকে প্রায় 3 কিলোমিটার আগে। এখানে স্ট্যান্ড, এখানে আপনারা যে গাড়ি করে আসছেন সেই গাড়ি এখানে পার্কিংয়ে চলে যাবে। এখান থেকে বাস আছে, এনাদের নিজস্ব বাস, এমনকি অটোও আছে। তো সেই বাস বা অটোই করে আপনাদের এখান থেকে যেতে হবে হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি অব্দি 2-3 কিলোমিটার। অটোও করতে পারেন, তবে আমরা যাচ্ছি বাসে। সন্ধে হয়ে গিয়েছে, এখন লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এতদিন হয়তো আপনারা স্ট্যাচু অফ ইউনিটির বিভিন্ন ভিডিও দেখেছেন দিনের বেলা, বাট আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো স্ট্যাচু অফ ইউনিটি লাইট অ্যান্ড সাউন্ড শো সন্ধ্যেবেলা। ট্রেন লেট করলে আর কি করা যাবে বলুন, কারণ আমাদের প্ল্যানটা ছিল একদম সকালে এসে দুপুরের মধ্যে পৌঁছে যাওয়ার আর কি। প্রথম দিনে আমার মন যেটা কাড়লো সেটা হলো গুজরাট ট্যুরিজমের দারুণ পরিষেবা, সব কিছু জিনিসকে সুন্দর করে মেনটেন রাখা। আর এই হলো স্ট্যাচু অফ ইউনিটির কাছে নিয়ে যাওয়ার বাস। এই বাসের ফেয়ারও কিন্তু এই টিকিটের মধ্যেই ইনক্লুডিং। মিনিট 5-7 মধ্যেই পৌঁছে গেলাম স্ট্যাচু অফ ইউনিটি। এই বাস কিন্তু আমাদের নামিয়ে দিল একেবারে স্ট্যাচু অফ ইউনিটির সামনে। এবার এখান থেকে আমরা হেঁটে হেঁটে ঢুকছি। এখনও সামনে থেকে দারুণ লাগছে আয়রন ম্যান অফ ইন্ডিয়াকে। এত সুন্দর মূর্তিটা বানিয়েছে একদম নর্মদা নদীর ধারে, বিউটিফুল। রাতেও যত সুন্দর, দিনের বেলাও ঠিক ততটাই সুন্দর লাগে, দূর থেকে কাছ থেকে যেখান থেকেই দেখুন। বাট অপূর্ব লাগছে আপনাদের দেখায়। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। টিকিট রয়েছে আমাদের, সে টিকিট এখানে বিভিন্ন ধরনের টিকিট রয়েছে না। তো এন্ট্রি টিকিট যেটা সর্বনিম্ন সেটা পার হেড 150 টাকা করে, বাচ্চাদের জন্য একটু কম 90 টাকা মোস্ট প্রবাবলি। এন্ট্রি টিকিটের সঙ্গে ভিউইং গ্যালারি সেটা যদি নেন প্রায় ওই 380 টাকা মতন পার হেড পড়বে। আর আরেকটা ক্রুজ রয়েছে, রাতের বেলা যে ক্রুজ, এখানে একটা ক্রুজ চলে। এছাড়াও ক্রুজ ছাড়াও জঙ্গল সাফারি রয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, মানে সারাদিনের প্রোগ্রাম নিয়েও কিন্তু আপনি আসতে পারেন। তো সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে এন্ট্রি ফিজ 150 টাকা এবং ভিউইং গ্যালারি মিলে 380 টাকা যেটা। তবে রাতের বেলা আসলে এরম সন্ধ্যেবেলা 6:30টার সময় আসলে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটাও আমরা দেখবো। মানে সেটাই দেখবো অ্যাকচুয়ালি। প্ল্যান ছিল অন্য দিনের বেলা আসার, বাট হয়ে গিয়েছে এইটা। চলুন এসে গিয়েছি। লকার রুম, ফুড কোর্ট সব আয়োজন রয়েছে। এবার সামনে থেকে দেখায়। এক সাধারণ কৃষকের বাড়িতে জন্মগ্রহণ হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের। তবু তার দারুণ নেতৃত্ব, অটল সংকল্প, দৃঢ় কূটনীতির জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহ পুরুষ। ভারতের স্বাধীনতা পাওয়ার পর 562টি ভিন্ন ভিন্ন দেশীয় রাজ্যকে একক শক্তিশালী ভারতীয় জাতিতে একত্রিত করার ক্ষেত্রে তার এই অবদান কোনোদিন ভুলবে না ভারতবর্ষ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষ তথা বিশ্বের সর্বোচ্চ স্ট্যাচুর সামনে। আমার ঠিক পিছনে ভারতবর্ষের লৌহ মানব মানে আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেলের সেই মূর্তি। এটা গুজরাটের নর্মদা ভ্যালির একদম নর্মদা যে ড্যাম তার ঠিক সামনেই অবস্থিত, এবং এর উচ্চতা জানেন কত? 182 মিটার, মানে প্রায় 600 ফুট। বিশ্বের মানে ওয়ার্ল্ডস টলেস্ট স্ট্যাচু। যারা সর্দার ভাই বল্লভ প্যাটেলকে আমরা সকলেই চিনি, ছোটো থেকে ইতিহাসের বইয়ের পাতায় সর্দার বল্লভভাই প্যাটেলের যে বীরত্বের কাহিনী সেটা আমরা পড়েছি। সালটা 1947, ভারত পেল তার স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার পরে ঘটলো আরেক বিপদ। ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা এত ডাইভার্স, আমাদের কান্ট্রি এখনও বলুন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এত ডাইভার্স কান্ট্রি পৃথিবীতে আর বোধহয় কোথাও নেই। যেখানে প্রত্যেক জায়গার ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, মানুষ আলাদা, প্রকৃতি আলাদা। এই সমস্ত ডাইভার্সিটির মাঝখানে ঘটলো আরেকটা বিপদ। প্রত্যেকটা প্রদেশ হয়ে যেতে চাইলো স্বাধীন, মানে প্রত্যেকটা আলাদা আলাদা কান্ট্রি। কিন্তু এই মানুষ আয়রন ম্যান অফ ইন্ডিয়া তিনি আনলেন একতা। তখনকার সমস্ত প্রদেশ যেগুলো আলাদা হতে চাইলো তাদেরকে করে তুললেন এক। সেই ভারতের তৈরির কারিগর কিন্তু ইনি।
তো তার মূর্তি যে একটা দারুণ জায়গা অবস্থান করবে সেটাই স্বাভাবিক। বিকাল 5টা অবধি আপনারা এন্ট্রি নিতে পারেন এই জায়গাটাতে। আপনাদের দেখিয়ে দিই একবার, এই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম মূর্তি অবধি, এই জায়গাটাতে বিকাল 5টা অবধি যাওয়া যায়। তারপরে ওখানে একটা লিফট রয়েছে, লিফটে করে না ওঠা যায় ভিউইং গ্যালারি অবধি, সেটা বিকাল 5টা অবধি। বাট সন্ধ্যাবেলা কিন্তু সেটা আমাদের এবার ভাগ্যে জুটলো না ট্রেন লেটের কারণে। किसान का बेटा था वो दृढ़ता का भंडार, वल्लभ भाई पटेल नाम कहलाता था सरदार। कांग्रेस के नए राष्ट्र अध्यक्ष पद पर चुना गया और उनकी सरपरस्ती में राष्ट्रवादी भारतीयों ने तमाम ब्रिटिश सूबों में जीत हासिल कर वहां अपनी स्थानिक सरकारें बनाई। किंतु सरदार का सपना केवल सरकार बनाना नहीं था, उनका स्वप्न तो था एक ऐसे नए भारत का जहां हर रंग, हर रूप, हर जात, मजहब, तबके का हिंदुस्तानी एक साथ मिलकर एक ऐसा नया भारत। বিশ্বের সবথেকে উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কিভাবে তৈরি হয়েছে সেটাই এখন এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে শেষের অংশে দেখানো হচ্ছে। দারুণ দারুণ, শয়ে শয়ে মানুষ প্রতিদিন এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেন, সকাল থেকে বিকাল অবধি দর্শন করেন। আজ সেই সৌভাগ্যটা আজ আমাদের হলো না ট্রেন লেটের কারণে, বাট দুর্দান্ত এক্সপিরিয়েন্স। ভারতবর্ষ তথা বিশ্বের সব থেকে উচ্চতম স্ট্যাচুর সামনে বসে তার তৈরি হওয়া দেখা, তার ইতিহাস শোনা, সমস্ত কিছু। লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ হয়ে গেলেও সেদিন রাতে আমরা বেশ খানিকটা সময় তারপর কাটিয়েছিলাম সেখানে। তারপর আবারও একই পথ ধরে ঘন্টা দেড়েক সময় পার করে আমরা ফেরত চলে আসি ভাদোদরা শহরে আমাদের হোটেলে। রাতে সেদিন ছিল জমজমাট মেনু। রাজুদার হাতে রান্না নিয়ে কোনো কথা হবে না, আগামী দিনে তা তো দেখাবই। তবে আজকের মতন এইটুকুই। গুজরাট ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে নতুন এক সকালে পরদিন ভাদোদরা থেকে।